আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলের কাছে $800 কোটি অস্ত্র বিক্রির পরিকল্পনা বাইডেনের। প্রতিশোধ নেওয়ার হুঙ্কার রাশিয়ার। কাতারে গাজা যুদ্ধবিরতি আলোচনা আবার শুরু, সহিংসতা চলছেই। ইউক্রেনে ড্রোন হামলায় রুশ সংবাদকর্মী নিহত। একদিনে ইসরায়েলি 5 মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস হামাসের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলের কাছে $800 কোটি মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনার কথা কংগ্রেসকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। দেশটির একজন কর্মকর্তা বিবিসিকে এ খবর নিশ্চিত করেছেন। অস্ত্রের এ চালান পাঠাতে হাউস ও সিনেট কমিটির অনুমোদন প্রয়োজন হবে। এ চালানে থাকবে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র। প্রেসিডেন্ট জো বাইডেনের হোয়াইট হাউস ছাড়ার 2 সপ্তাহ আগে এমন পরিকল্পনার কথা জানানো হল। গাজায় বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক নিহত হবার কারণে ইসরায়েলকে সামরিক সহায়তা না দেবার যে আহ্বান, সেটি ওয়াশিংটন প্রত্যাখ্যান করেছে। গত আগস্টে যুক্তরাষ্ট্র $2000 কোটি ফাইটার জেট ও অন্য সামরিক উপকরণ ইসরায়েলের কাছে বিক্রির একটি প্রস্তাব যুক্তরাষ্ট্র অনুমোদন করেছিল। কর্মকর্তারা বলছেন, সর্বশেষ যেসব অস্ত্র পাঠানোর পরিকল্পনা করা হয়েছে তার মধ্যে আছে আকাশ থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, হেলফায়ার ক্ষেপণাস্ত্র, আর্টিলারি গোলা এবং বোমা। এসব অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত একটি সূত্র বিবিসিকে শনিবার জানিয়েছে, প্রেসিডেন্ট এটা পরিষ্কার করেছেন যে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সঙ্গতি রেখে ইসরায়েলের নাগরিকদের আত্মরক্ষা এবং ইরান ও তার প্রক্সিদের আগ্রাসন প্রতিরোধের অধিকার আছে। সূত্রটি আরও জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সক্ষমতা সরবরাহ আমরা অব্যাহত রাখব। জো বাইডেন প্রায়শই ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনকে অবিচ্ছেদ্য আখ্যায়িত করে থাকেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ। এছাড়া দেশটি ইসরায়েলকে সবচেয়ে আধুনিক প্রযুক্তির সামরিক উপকরণ বানাতে সহায়তা করছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI) এর তথ্য অনুযায়ী 2019 সাল থেকে 2023 সাল সময়ের মধ্যে ইসরায়েল যত অস্ত্র আমদানি করেছে তার 69 ভাগই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়েছে। এর আগে চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র 2000 পাউন্ড ও 500 পাউন্ড ওজনের বোমার একটি চালান স্থগিত করেছিল। গাজার দক্ষিণাঞ্চলে রাফাহ শহরে ইসরায়েলের স্থল অভিযানের উদ্বেগ থেকে তখন এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিল দেশটি। এতে ওয়াশিংটনের রিপাবলিকানরা তীব্র সমালোচনায় নেমে পড়েছিল। পাশাপাশি বেনিয়ামিন নেতানিয়াহু একে অস্ত্র নিষেধাজ্ঞার সঙ্গে তুলনা করেছিলেন। এরপর বাইডেন স্থগিতাদেশ আংশিক প্রত্যাহার করে নেন। এবার যে চালান পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে তা বাইডেন প্রশাসনের সাম্প্রতিক সময়ের অনেকগুলো পদক্ষেপের একটি। তবে প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউস ছাড়ার আগে সম্ভবত এটাই ইসরায়েলের কাছে শেষ অস্ত্র বিক্রি। আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এর আগে বিদেশে সংঘাত বন্ধের কথা জোর দিয়ে বলেছেন। এমনকি নিজের নির্বাচনী প্রচারণায় তিনি সংঘাতে যুক্তরাষ্ট্রে জড়িয়ে পড়ার বিষয়টি কমিয়ে আনার কথা বলেছেন। ট্রাম্প নিজেকে ইসরায়েলের একজন কট্টর সমর্থক হিসেবে বলে থাকেন, তবে তিনি ইসরায়েলকে গাজার সামরিক অভিযান দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের ভূখণ্ডে হামাসের নজিরবিহীন হামলার পর গাজায় স্থল অভিযান শুরু করে ইসরায়েল সামরিক বাহিনী। 2023 সালের 7 অক্টোবরে ওই হামলায় 200 মানুষকে হত্যার পাশাপাশি 251 জনকে জিম্মি করা হয়েছিল। এরপর গাজায় ইসরায়েলের অভিযানে 45,580 জন মারা গেছে বলে সেখানকার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মার্কিন সরবরাহকৃত 8টি ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার বেলগোরড অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এসব ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার দাবি করেছে মস্কো। এরপরেই দেশটি প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। শনিবার 4 জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত 3 জানুয়ারি যুক্তরাষ্ট্রের তৈরি ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের ভূখণ্ড থেকে বেলগোরড অঞ্চলে হামলার প্রচেষ্টা চালানো হয়েছে। কিয়েভের এসব পদক্ষেপ পশ্চিমাদের তত্ত্বাবধানে হয়েছে এবং এর জবাব দেওয়া হবে। রুশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 8টি ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করার দাবি করা হয়েছে। তবে কোথায় এবং কখন এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে সেই সম্পর্কে কিছু বলা হয়নি। রাশিয়ার এসব দাবি নিয়ে ইউক্রেনের কর্মকর্তারা কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন গত বছরের শেষের দিকে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়। এতে করে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের মাত্রা আরও তীব্র হয়েছে। তবে বাইডেনের এমন সিদ্ধান্তে নাখোশ হয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের এমন সিদ্ধান্তের ফলে যুদ্ধের মাত্রা আরও ছড়িয়ে পড়বে বলে জানিয়েছিলেন ট্রাম্প। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর থেকে আজ পর্যন্ত টানা 1046 দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষেরই বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে। গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে কাতারে হামাসের সঙ্গে আবার আলোচনা শুরু হয়েছে বলে গতকাল শনিবার জানিয়েছে ইসরায়েল। এদিকে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় নতুন করে বোমাবর্ষণে 30 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার ভোরে গাজা নগরীর আলগৌলা পরিবারের বাড়িতে বিমান হামলায় 11 জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে 7টি শিশু রয়েছে। গাজায় ইসরায়েলের চলমান হামলার মধ্যেই দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতারে হামাসের সঙ্গে জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা পুনরায় শুরু হওয়ার খবর নিশ্চিত করেছেন। 2023 সালের 7 অক্টোবর গাজার সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে প্রায় 1200 মানুষকে হত্যা করে জিম্মি করে নিয়ে যায় আরও প্রায় 250 জনকে। কাতসের কার্যালয় থেকে বলা হয়, হামাসের হাতে জিম্মি ইসরায়েলের নারী সেনাসদস্য লিরি আলবাগের স্বজনদের মন্ত্রী বলেছেন, জিম্মিদের মুক্ত করে আনার চেষ্টা চলছে। জিম্মি মুক্তি নিয়ে আলোচনার জন্য গত শুক্রবার ইসরায়েলের একটি প্রতিনিধিদল কাতার গেছে বলেও প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। চলমান আলোচনার বিষয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিস্তারিত দিক নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন কাতস। সম্প্রতি হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল কাসেম ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করেছে। তারিখবিহীন 3.5 মিনিটের ভিডিওটিতে দেখা যায় 19 বছর বয়সী আলবাগ হিব্রু ভাষায় ইসরায়েল সরকারকে তার মুক্তি নিশ্চিত করতে বলছেন। এএফপি স্বতন্ত্রভাবে ওই ভিডিওর সত্যতা নিশ্চিত করতে পারেনি। ওই ভিডিও প্রকাশের পর তার পরিবার নেতানিয়াহুর কাছে একটি আবেদন করেছেন। তারা বলেন, আপনার নিজের সন্তানেরা সেখানে আছে, এমনটা ধরে নিয়ে এখনই সিদ্ধান্ত গ্রহণ করুন। গাজায় এখনও 96 জন ইসরায়েলি জিম্মি রয়েছেন, তাদের মধ্যে 34 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। প্রায় 15 মাস ধরে গাজা যুদ্ধ চলছে। কয়েক মাস ধরে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় একটি যুদ্ধবিরতির জন্য আলোচনা চলছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সাফল্য আসেনি। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক শহরের কাছে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রাশিয়ার সংবাদপত্র ইজভেস্টিয়ার এক সংবাদকর্মী নিহত হয়েছেন। গতকাল শনিবার ইজভেস্টিয়া কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে। দৈনিক সংবাদপত্রটির টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, ইজভেস্টিয়ার ফ্রিল্যান্স প্রতিনিধি আলেকসান্ডার মার্তেমিয়ানভকে বহনকারী একটি বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। যোগাযোগের সুনির্ধারিত ক্ষেত্র থেকে অনেকটাই দূরে ছিল গাড়িটি। ইজভেস্টিয়া কর্তৃপক্ষ বলেছে, গাড়িটি রাশিয়া নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলের প্রধান শহর দোনেৎস্ক এবং উত্তরের হরলিভকা শহরকে সংযোগকারী একটি হাইওয়ে দিয়ে ভ্রমণ করছিল। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মন্ত্রণালয়টির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিক্রিয়ায় এই ঘটনার নিন্দা জানিয়েছেন। একে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন তিনি। জাখারোভা এই ঘটনাকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরকারের ধারাবাহিকভাবে চালানো রক্তাক্ত নৃশংসতারই আরেক জঘন্য দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন। জাখারোভার অভিযোগ, জেলেনস্কি সরকার তাদের মতাদর্শিক বিরোধীদের নির্মূল করতে প্রকাশ্যে বিভিন্ন সন্ত্রাসী কায়দা ব্যবহার করে থাকে। এর আগে নিউ ইয়র্ক ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টসের দেয়া তথ্য অনুযায়ী 2022 সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়া পুরোদমে অভিযান শুরু করার পর এই পর্যন্ত কমপক্ষে 15 জন সাংবাদিক নিহত হয়েছেন। রাশিয়ার বার্তা সংস্থা RIA বলেছে, মার্তেমিয়ানভের সঙ্গে ওই গাড়িতে তাদের 2 জন প্রতিনিধি ভ্রমণ করছিলেন। তারা এই ঘটনায় আহত হয়েছেন। দোনেৎস্কে স্থানীয় একটি প্রকাশনার সঙ্গে যুক্ত 2 সাংবাদিকও আহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল কাসসাম ব্রিগেড একদিনে দখলদার ইসরায়েলে 5টি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে। শনিবার এক বিবৃতিতে কাসসাম ব্রিগেড জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে তারা এসব ট্যাঙ্ক ধ্বংস করে। সংগঠনটি জানিয়েছে, তারা প্রথমে জাবালিয়া শহরের পশ্চিমাঞ্চলে একটি ট্যাঙ্ক ধ্বংস করে, পরে একই শহরের পশ্চিমাঞ্চলে হামাস যোদ্ধারা আরও 4টি ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হয়। পাশাপাশি ইসরায়েলের একটি অ্যাপাচি হেলিকপ্টার টার্গেট করে রকেট হামলা চালায় কাসসাম ব্রিগেডের যোদ্ধারা। তবে এ বিষয়ে ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। দখলদার ইসরায়েল সম্প্রতি হামাসের উপর পরিপূর্ণ বিজয় দাবি করেছে, যদিও হামাস তা প্রত্যাখ্যান করেছে এবং গত বেশ কিছুদিন ধরে তারা ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক বড় অভিযান চালিয়ে যাচ্ছে। এদিকে অবরুদ্ধ গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 45,805 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এই যুদ্ধ গাজার 23 লাখ জনসংখ্যার প্রায় সবাইকে বাস্তুচ্যুত করেছে, এমনকি সেখানে তীব্র খাদ্য সংকট সৃষ্টি করেছে। এর প্রেক্ষিতে বেশ কিছু দেশ ও সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে, যদিও দখলদার ইসরায়েল তা অস্বীকার করে আসছে। ইসরায়েলের বৃহত্তম মিত্র এবং অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বেশ কয়েকটি প্রস্তাবেই ভেটো দিয়েছে।
সূত্র মেহের নিউজ এজেন্সি।